আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকম অতি গুরুত্বপূর্ণ 60টি ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের আমাদের ক্লাস। তবে আজকের এই ক্লাসটি পার্ট 2-এর ক্লাস, অর্থাৎ এর আগে আরও একটি পার্ট 1-এর ক্লাস তোমরা পেয়েছ, যেখানে 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর আগেই দেওয়া হয়ে গেছে। আজকে বাকি 30টি ছোট প্রশ্ন ও তার উত্তর তোমরা পাবে এই ক্লাসে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে বাড়িতে পড়ো এবং তৈরি করো। এখান থেকে সামনের পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম 30টি প্রশ্ন আগের দিন আরও একটি ক্লাসে দেওয়া হয়েছে। 31 নাম্বার প্রশ্ন, সুয়ানজাং কোন সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন? উত্তর, খ্রিস্টীয় 7ম শতকে। 32 নাম্বার প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন? উত্তর, 10,000 জন। 33 নাম্বার প্রশ্ন, কারা নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল? উত্তর, তুর্কি আক্রমণকারীরা। 34 নাম্বার প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ধর্মপাল। 35 নাম্বার প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 8ম শতকে। 36 নাম্বার প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কোন সময়ে ধ্বংস করা হয়? উত্তর, ত্রয়োদশ শতকে। 37 নাম্বার প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারে কতজন ছাত্র পড়াশোনা করত? উত্তর, সর্বোচ্চ 3000। 38 নাম্বার প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারের মহাচর্য কে ছিলেন? উত্তর, অতীশ দীপঙ্কর। 39 নাম্বার প্রশ্ন, কারা বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেছিল? উত্তর, তুর্কি আক্রমণকারীরা। 40 নাম্বার প্রশ্ন, পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয়? উত্তর, প্রাচ্য শিল্পরীতি। 41 নাম্বার প্রশ্ন, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। উত্তর, ধীমান। 42 নাম্বার প্রশ্ন, পাল যুগের একটি উল্লেখযোগ্য বিহারের নাম লেখো। উত্তর, পাহাড়পুরের সোমপুরী বিহার। 43 নাম্বার প্রশ্ন, সেন যুগে শঙ্কর বা শূদ্র হিসেবে কাদের গণ্য করা হতো? উত্তর, অব্রাহ্মণদের। 44 নাম্বার প্রশ্ন, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর, জয়দেব। 45 নাম্বার প্রশ্ন, পবনদূত কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর, ধৈ। 46 নাম্বার প্রশ্ন, সদুক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর, শ্রীধর দাস। 47 নাম্বার প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর, বল্লাল সেন। 48 নাম্বার প্রশ্ন, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? উত্তর, লক্ষণ সেনের। 49 নাম্বার প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর, হলায়ুদ। 50 নাম্বার প্রশ্ন, অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। 51 নাম্বার প্রশ্ন, অতীশ কার কাছে দীক্ষা নেন? উত্তর, অদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে। 52 নাম্বার প্রশ্ন, শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে অতীশ কী নামে পরিচিত হন? উত্তর, দীপঙ্কর শ্রীজ্ঞান।
53 নম্বর প্রশ্ন, কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? উত্তর, তিব্বতের রাজা জ্ঞানপ্রভোর অনুরোধে। 54 নম্বর প্রশ্ন, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর, মহাযান বৌদ্ধ ধর্ম। 55 নম্বর প্রশ্ন, অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত গ্রন্থ কোন ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর, ভোট ভাষায়। 56 নম্বর প্রশ্ন, কোন বাঙালি পণ্ডিত তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? উত্তর, অতীশ দীপঙ্কর। 57 নম্বর প্রশ্ন, বোরবুদুর কোথায় অবস্থিত? উত্তর, ইন্দোনেশিয়ায়। 58 নম্বর প্রশ্ন, আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? উত্তর, কম্বোডিয়ায়। 59 নম্বর প্রশ্ন, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা রয়েছে কোন মন্দিরের গায়ে? উত্তর, আঙ্কর ভাট। 60 নম্বর প্রশ্ন, কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরটি কোন দেবতার মন্দির? উত্তর, বিষ্ণু।